দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন এসি প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমরা আজকে আলোচনা করব ব্যাংকের মূলধন ঘাটতি নিয়ে। আপনারা জানেন যে ব্যাংকের মূলধন ওই ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর তার হেলথ নির্ণয়ের জন্য। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটি লেটেস্ট ব্যাংকিং সেক্টর মূলধনের কী অবস্থা সেটি নিয়ে একটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে 61টি ব্যাংকের মধ্যে 20টি ব্যাংকই মূলধন ঘাটতিতে পড়েছে এবং আমরা কতটা ভয়াবহ চিত্র এই মূলধন ঘাটতি সেটির একটি প্রধান ইন্ডিকেটর যদি দেখি যে ইন্ডাস্ট্রি এভারেজ যে আমাদের ক্যাপিটাল রাখতে হয় সেটি দেখা যাচ্ছে যে ডিসেম্বর শেষে 3%-এ নেমে এসেছে, যেখানে রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট সেটি 10%-এর উপরে থাকতে হবে এবং এটি হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী ব্যাংকিং সেক্টর এভারেজ বা সকল ব্যাংকের এভারেজ ক্যাপিটাল থাকতে হবে, রিস্ক ওয়েটেড ক্যাপিটাল সেটি থাকতে হবে 10%। তো আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু এই বছরের শুরুতেও 10%-এর উপরে এই রিস্ক ওয়েটেড ক্যাপিটাল ছিল, সেটি এর আগের বছরে ছিল 11%-এর উপরে। তার মানে গত 6 মাসে আমাদের ক্যাপিটাল নেমে এসেছে 3%-এ। তো এই ক্যাপিটাল যদি এই অবস্থায় হয় বা এই যে এতগুলো ব্যাংক যে ক্যাপিটাল শর্টফলে আছে সেটার মানে হলো এই ব্যাংকগুলো অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতে পারবে না, লাইক লেন্ডিং ক্যাপাসিটি অনেক কমে যাবে, ডিভিডেন্ড দিতে পারবে না এবং এদের প্রফিট তারা করতে পারবে না, শেয়ার হোল্ডাররা প্রফিট পাবে না। এটা স্টক মার্কেটে যারা ইনভেস্ট করছেন যেগুলো লিস্টেড আছে সেখানেও বড় ধরনের একটি ইম্প্যাক্ট পড়বে। তো এই রিপোর্টে এই পুরো চিত্রটা নিয়ে রিপোর্ট করেছে আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আমরা তার কাছ থেকে জানবো কোন কোন ব্যাংক কি রকম ক্যাপিটাল শর্টফলে আছে। প্রিন্স, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি প্রথমে যদি একটু বলেন যে কি পরিমাণ ক্যাপিটাল শর্টফল এখন ইন্ডাস্ট্রিতে আছে। আপনাকে ধন্যবাদ। যে আমাদের আজকের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এখানে 20টি ব্যাংকের আপনার মূলধন ঘাটতি দেখানো হয়েছে। 20টি ব্যাংকের মূলধন ঘাটতি 2024-এর ডিসেম্বর শেষে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 1,72,000 কোটি টাকা, যেটা হচ্ছে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য একটা মানে যে আপনার খুবই বড় ধরনের হিস্ট্রিতে হাইয়েস্ট এবং হচ্ছে বড় ধরনের একটা আঘাত আমরা যদি বলি। এখানে আমরা যদি 3 মাস আগে যদি দেখি, 3 মাস আগে ছিল আমাদের ব্যাংকের 16টা ব্যাংকের মূলধন ঘাটতি ছিল হচ্ছে 53,000 কোটি টাকা। সেখান থেকে বেড়ে 1,18,000 কোটি টাকা বেড়ে এখন দাঁড়িয়েছে 1,72,000 কোটি টাকা, যেটা হচ্ছে বিগ একটা অ্যামাউন্ট। আমরা যদি দেখি যে আমাদের প্রায় রাষ্ট্রায়ত্ত 6টি ব্যাংকের মধ্যে 4টি ব্যাংকেরই মূলধন ঘাটতিতে পড়েছে। একই সঙ্গে হচ্ছে যে আপনার ইসলামী ধারার 10টা ব্যাংকের মধ্যে 8টা ব্যাংকই ঘাটতিতে রয়েছেন এবং বিশেষায়িত 2টা ব্যাংক ঘাটতিতে রয়েছে এবং বেসরকারি যে ইসলামী ধারার বাইরের বেশ কিছু ব্যাংক আমরা এই ঘাটতি তালিকায়। ইসলামী ব্যাংকগুলোর আপনি দেখছি যে 8টি ব্যাংকের মধ্যে কয়টি ব্যাংক আছে? হ্যাঁ, ইসলামী ব্যাংকের 10টা ব্যাংকের মধ্যে ফুললি ইসলামী 10টা ব্যাংকের মধ্যে যারা হচ্ছে যে শরিয়া মানে যে আইন অনুযায়ী আর কি ইসলামী ব্যাংকিং পরিচালনা করে, এর মধ্যে হচ্ছে 10টি ব্যাংকের মধ্যে 8টি ব্যাংকই এই মূলধন ঘাটতিতে পড়েছে। আমরা যদি বলি যে মূলধন ঘাটতিটা হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী একটা ব্যাংক যখন নতুন করে হচ্ছে যে বাংলাদেশে মানে এখানে শুরু করতে হয় তখন হচ্ছে যে 500 কোটি টাকা হচ্ছে যে পেইড আপ ক্যাপিটাল নিয়ে এই ব্যাংকটা শুরু করতে হয়। তার মানে হচ্ছে যে এখন যে ব্যাংকগুলোর আমরা যে মূলধন ঘাটতি দেখেছি, ব্যাংকগুলোর বিনিয়োগ যেখানে ইনভেস্ট করেছে এই বিনিয়োগগুলো এতটা খারাপ অবস্থায় চলে গেছে যে যার ফলে হচ্ছে যে ডিফল্ট লোন বেড়েছে, যার ফলে হচ্ছে যে তার যে মূলধন এই মূলধন ঘাটতি হয়ে গেছে এবং কিছু কিছু ব্যাংকের তো আমরা যে পরিমাণ মূলধন রাখতে হয় তার থেকে মাইনাস মানে যে আমাদের হচ্ছে ব্যাংকের হচ্ছে ঝুঁকিপূর্ণ সম্পদের 10% হচ্ছে যে আপনার একেবারে মূলধন রাখতে হবে 10%, আর হচ্ছে যে ক্যাপিটাল কনজারভেশন বাফার অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে যে 12.5% আর কি। আমরা যদি একটু যাই যে কেন এত ক্যাপিটাল ঘাটতি হলো এবং কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি ঘাটতিতে আছে? হ্যাঁ, এটার ঘাটতির পিছনে কারণ হচ্ছে আমাদের ব্যাংকগুলো হচ্ছে যে অ্যাকাউন্ট মেনটেন্স করতে হয়, এটা হচ্ছে আপনার টোটাল যে
তার হচ্ছে আপনার 5ই আগস্টের পর এসালম গ্রুপ ভুক্ত বেশিরভাগ সবগুলো ব্যাংকই আমরা দেখেছি যে তাদের ডিফল্ট লোন একেবারে 100%, 200%, 500% বেড়েছে। তা আমি যেটা বলতে চাচ্ছি যে ব্যাংকগুলো তার নিয়মিত ঋণের উপরে হচ্ছে যে একটা অংশ হচ্ছে যে সে প্রভিশন রাখতে হয়, আর হচ্ছে যেগুলো হচ্ছে মন্দযুক্ত ঋণ তার উপরে হচ্ছে যে আপনার যেমন খেলাপির যে 3টা শ্রেণীভেদ অনুযায়ী 20%, 50%, 100% সে প্রভিশনিং রাখতে হয়। যখন ব্যাংকগুলোর এই যে আমরা দেখি যে 5ই আগস্টের পরে আমাদের ব্যাংকগুলোর হিউজ পরিমাণ খেলাপি ঋণ বেড়ে গেছে, তো খেলাপি ঋণ বেড়ে গেছে আমরা যদি দেখি 6 মাসেই 1,34,000 কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে। তার মানে হচ্ছে যে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার ফলে ব্যাংকগুলোর হচ্ছে প্রভিশনিং রিকোয়ারমেন্টও অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে আপনার যখন এই যে প্রভিশনিংটা বেড়ে গেছে তার মানে হচ্ছে যে ব্যাংকের ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণও অনেক, রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেছে। যখন আগে ছিল হচ্ছে 10 টাকা রিকোয়ারমেন্ট, এখন হঠাৎ করে 100 টাকা হয়ে গেছে। এর ফলে ব্যাংকের আপনার মানে যে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে তখন হচ্ছে যে আপনার ক্যাপিটাল থেকে যখন তার প্রভিশন রাখতে হচ্ছে তখন তার প্রফিট নাই, যেহেতু প্রফিট শেষ করে মানে প্রফিট যা ছিল সেটাও শেষ করে এবার ক্যাপিটালে যে রাখতে হচ্ছে, তো ক্যাপিটালও নেগেটিভ, তার মানে সে প্রভিশনও রাখতে পারে নাই, ক্যাপিটাল নেগেটিভ। আমরা যদি দেখি প্রায় 11টা ব্যাংকের এই মুহূর্তে প্রভিশনিং ঘাটতি আছে হচ্ছে 1,09,000 কোটি টাকা। অন্যদিকে হচ্ছে যে খেলাপি ঋণ তো আপনি তো জানেন যে পুরো ইন্ডাস্ট্রিতে 20% উপরে খেলাপি, প্রায় 3,34,000 কোটি টাকা। আমাদের এই যে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হলো, তো অনেকগুলো ট্রান্সফোর্স করেছে, বাংলাদেশ ব্যাংকেও কয়েকটা ট্রান্সফোর্স হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মূল লক্ষ্য হচ্ছে ব্যাংকগুলোর যে পরিমাণ ক্ষত রয়েছে এই চিত্রটা আগে তারা বের করে এনে তারপরে হচ্ছে এর উপরে হচ্ছে যে তারা হচ্ছে যে আপনার পদক্ষেপ নেবে। তো এখন ওই চিত্রগুলো বের হচ্ছে। আমরা যদি ডিসেম্বরের ডেটায় এটা দেখি, ব্যাংকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা বলছে মার্চে আগামী এই যে মানে যে 25 মার্চের যে রিপোর্টটা আসবে এখানে আরও বাড়বে, এবং জুনে যে রিপোর্টটা আসবে সেখানেও আরও পরিমাণ বাড়বে। কোন কোন ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি আছে এটা একটু আমরা যাই। জি, এখানে হচ্ছে রাষ্ট্রের তো 4টা ব্যাংকের মধ্যে অগ্রণী না, জনতা ব্যাংকের সবচেয়ে বেশি ঘাটতি রয়েছে। জনতা ব্যাংকের 52,890 কোটি টাকা এখানে আমরা ইন্ডাস্ট্রিতে সবচাইতে বেশি জনতা ব্যাংকের। তারপরে হচ্ছে যে জনতা ব্যাংকের পরে আমরা যদি দেখি আপনার রূপালী ব্যাংকের 5,192 কোটি টাকা, অগ্রণী ব্যাংকের 4,686 কোটি টাকা, হ্যাঁ বেসিক ব্যাংকের হচ্ছে 3,156 কোটি টাকা। আর আমরা যদি দেখি বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে যেটা ইসলামী শরিয়ার বাহিরের ব্যাংকগুলো 5টা ব্যাংক ঘাটতিতে আছে। এর মধ্যে এবি ব্যাংকের হচ্ছে 517 কোটি টাকা, আর হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংকের, জি বাংলাদেশ কমার্স ব্যাংকের 1,656 কোটি টাকা। আইএফআইসি ব্যাংক আছে, এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ 9,029 কোটি টাকা। আর ন্যাশনাল ব্যাংকের হচ্ছে 7,779 কোটি টাকা, আর পদ্মা ব্যাংকের 4,985 কোটি টাকা। এটা হচ্ছে বেসরকারি 5টা ব্যাংক। আর শরিয়া ভিত্তিক যে 8টা ব্যাংক, এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। এই ব্যাংকটার হচ্ছে 13,000 কোটি টাকা ঘাটতি রয়েছে, 14,000 কোটি, প্রায় 13,991 কোটি, প্রায় 14,000 কোটি টাকা। তারপরে রয়েছে ইসলামী ব্যাংকের প্রায় 13,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। তো এই ইসলামী ব্যাংকগুলোর মধ্যে শুধু এক্সিম ব্যাংক আর হচ্ছে শাহজালাল ব্যাংক ছাড়া সবগুলো ব্যাংকই এই ঘাটতি। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় 12,000 কোটি টাকা, 12,000 কোটি টাকা। জি, আর ইউনিয়ন ব্যাংক সবচেয়ে ছোট ব্যাংক, যেই ব্যাংকগুলোর মধ্যে এই সবকটি ব্যাংকই কিন্তু আমরা যেগুলোর কথা আপনি বলছেন যে ইসলামিক ব্যাংকগুলো সবগুলো কিন্তু এসালম গ্রুপভুক্ত ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের 15,500 কোটি টাকার উপরে এখন তার ক্যাপিটাল শর্টফল। এই ব্যাংকগুলো কিভাবে বাঁচবে সেটাই এখন বড় প্রশ্ন। আর হচ্ছে বিদেশি ব্যাংকগুলোর মধ্যে শুধু হাবিব ব্যাংকের হচ্ছে মাত্র 22 কোটি টাকা, 12 কোটি টাকা ঘাটতি দেখতে পাচ্ছি। আর বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের সবচেয়ে বেশি 18,188 কোটি টাকা, আর হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের 2,470 কোটি টাকা। আমরা এই চিত্রটা দেখছি। অন্যদিকে যদি দেখি যে আমাদের যে প্রভিশন ঘাটতি, আমি তো বললাম 1,09,000 কোটি টাকা রয়েছে। সামনে হচ্ছে আপনার
আগামী সেপ্টেম্বর যে জুন থেকে ক্লাসিফিকেশন রুলসটা আরও কঠোর হবে। ইতিমধ্যে 9 মাস থেকে হচ্ছে যে ওভারডিউ পিরিয়ডটা হচ্ছে 6 মাসে চলে আসছে। জুন থেকে জুন না, এটা মনে হয় এপ্রিল থেকে এটা যখন 3 মাসে চলে আসবে তখন হচ্ছে আরও খেলাপি ঋণ বেড়ে যাবে। গভর্নরই বলেছেন যে 30% যেতে এখন আমাদের খেলাপি ঋণের পার্সেন্ট কত আছে? আমাদের এখন হচ্ছে 20%। তার মানে হচ্ছে আরও 1 থেকে 1.5 লাখ কোটি টাকা নতুন করে বাড়তে পারে। তো এই হইল আমাদের চিত্র ব্যাংকের মূলধন ঘাটতির। এখন আপনি যদি বলেন যে এই ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোর মূলধন খুবই ভয়াবহ অবস্থা, এগুলোর উত্তরণের পথ কি? আমরা ব্যাংকারদের সাথে কথা বলেছি এবং ইকোনমিস্টদের সাথেও কথা বলেছি। এই ব্যাংকগুলো হচ্ছে যে এখন আইসিইউতে আছে। এই ব্যাংকগুলোকে যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক হচ্ছে তারল্য সুবিধা দিয়ে মানে যেগুলোকে কোনো রকমে চালিয়ে নেওয়া, এগুলো হচ্ছে যে আপনার নতুন করে ক্যাপিটাল ইনজেক্ট করতে হবে, আর এটা সম্ভব না। বাংলাদেশ ব্যাংক এই যে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত 22,000 কোটি টাকা সরাসরি হচ্ছে যে দিয়েছেন এবং অন্যান্য ব্যাংকগুলো থেকে 5-10 হাজার কোটি টাকার মতন দিয়েছেন তারল্য সুবিধা। কিন্তু এভাবে তো একটা ব্যাংক চলে না, যে ব্যাংকের 52,000 কোটি টাকা এই মূলধন ঘাটতি। আপনার এখানে হচ্ছে যে কিছু কিছু ব্যাংকগুলোকে হচ্ছে যে আপনার যে বাংলাদেশ ব্যাংক যে নতুন অ্যাক্ট করতেছে, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, এর মাধ্যমে হচ্ছে যে মার্জ করতে হবে। আপনার যে গভর্নরও বলেছেন যে আপনার ইসলামী ধারা যে ব্যাংকগুলো রয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক তো আছেই, আরও মানে যে ছোট ছোট ব্যাংকগুলো নিয়ে একটা ব্যাংক করা হবে। তার মানে 2টা ইসলামী বড় ব্যাংক থাকবে, এমন একটা কথা বলেছেন। এবং অন্যান্য যে ব্যাংকগুলো আপনার ন্যাশনাল ব্যাংক আছে, তারপরে হচ্ছে পদ্মা ব্যাংক, এটা তো খুবই নাজুক অবস্থা। তো এই ব্যাংকগুলোকে হচ্ছে যে গভর্নমেন্ট সেই ধরনের পদক্ষেপ নিতে হবে। যদিও এখনও বাংলাদেশ ব্যাংক মানে যে প্রকৃত তথ্যটা বের হয়ে আসুক সেই পর্যায়ে রয়েছে আর কি, এখনো এটা অডিট পর্যায়ে রয়েছে। ধন্যবাদ আপনাকে প্রিন্স আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখলেন যে আসলে ব্যাংকগুলোর কি নাজেহাল অবস্থা। এটা আসলে মিন করে যে ডিপোজিটাররা রিস্কে আছে, কারণ এই ডিফল্ট লোন বেড়ে যাওয়ার কারণে তারা এই ক্যাপিটাল ঘাটতিতে পড়েছে। তার মানে এই ব্যাংকগুলো এখন তাদের যে রেগুলার ব্যাংকিং অপারেশন সেগুলো কিন্তু লিমিটেড হয়ে আসছে। যখন রেগুলার ব্যাংকিং অপারেশন লিমিটেড হয়ে আসবে তখন কিন্তু সে প্রফিটও করতে পারবে না। অর্থাৎ সামনে যে ঘুরে দাঁড়ানো, যখন এই ক্যাপিটাল শর্টফলে থাকে তখন তার জন্য সামনে ঘুরে দাঁড়ানোটাও অনেক কঠিন হয়ে যায় এবং ডিপোজিটাররাও অনেক রিস্কে পড়ে যায়। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।